আমার নাম মীনাক্ষী। নিজের শ্বশুরকে বাবার মতো ভালোবাসতাম, কিন্তু ভাবতেও পারিনি ওনার মনের মধ্যে আমাকে নিয়ে এত নোংরা চিন্তাভাবনা ছিল। আসলে আমার বর ও দেওর বাইরে জব করত। আমরাও মানে আমি ও অবন্তিকা আমরা দুইজনে বরের সঙ্গে বাইরে থাকতাম। আমার শ্বশুরবাড়ি গ্রামে ছিল। আমার শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতেই থাকতো। একদিন যখন আমার শাশুড়ি মারা যায়, তখন আমার শ্বশুর আমাদের কাছে শহরে চলে আসে। যেহেতু গ্রামের বাড়িতে উনি একদমই একা হয়ে গেছিলেন, তাই আমার বর ও দেওর নিজের বাবাকে এখানেই নিয়ে এসেছিল। আসলে বিয়ের পরে আমি ও অবন্তিকা আমরা কোনো দিনই গ্রামের বাড়িতে যাইনি। বিয়ের পরে এই শহরের বাড়িতেই বরের সঙ্গে চলে এসেছিলাম। আমার বিয়ে হতে 1 বছর হয়ে গেছিল। অবন্তিকার বিয়ে হতে সবেই 3 মাস হয়েছিল। আমার শ্বশুরকে দেখে তো কোনো মতেই মনে হতো না যে ওনার এত বয়স হয়েছে। উনি নিজেকে সবসময় ফিট রাখার জন্য অনেক রকম আয়ুর্বেদিক ওষুধ খেতেন। উনি দেখতে খুবই সুন্দর ছিলেন এবং সবসময় ফিটফাট হয়ে থাকতেন। এদিকে আমার বর ও দেওর তারা নিজের কাজে সবসময় ব্যস্ত থাকতো। আমার বর নাইট ডিউটি করত। সে প্রত্যেকদিন রাতে আমাকে একা রেখে ডিউটিতে চলে যেত। এই ব্যাপার নিয়ে একদিন বরের সাথে ঝামেলাও করেছিলাম যে সে কেন এইভাবে নাইট ডিউটি চলে যায়। আমার তখন ভালো লাগতো না। সারা রাত ঘুম আসতো না। বর তখন বলেছিল, তোমার সঙ্গে রাত থেকে কি করব? আমি তো ইচ্ছে করে নাইট ডিউটিটা করছি, যাতে তোমার সঙ্গে আমাকে টাইম কাটাতে না হয়। আর এমনিতেও রাতে তোমার সঙ্গে থেকে কি করব? 1 বছর হয়ে গেছে, তুমি এখনো মা হতে পারছো না। তাই তোমার সঙ্গে সম্পর্ক করে আর কোনোই লাভ নেই। তোমাকে দেখে আমার এখন খুব বিরক্ত লাগে। ওই জন্য আমি ইচ্ছা করে নাইট ডিউটি করছি। বরের মুখ থেকে এসব কথা শুনে আমার মন পুরোপুরি ভেঙে যায়। এতগুলো কথা শোনানোর পরে বর যখন রুম থেকে চলে যায়, আমি তখন ঘরে বসে কাঁদতে থাকি। ওদিকে বরের নাইট ডিউটি চলে যাওয়ার পরে প্রায় দিনই অবন্তিকার ঘর থেকে ঝগড়াঝাঁটি ও চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেতাম। জানি না তারা স্বামী স্ত্রীতে কী নিয়ে এত ঝগড়াঝাঁটি করত। আমি অবন্তিকাকে পার্সোনালভাবে কোনো দিন জিজ্ঞেসও করিনি, কারণ আমি নিজেই বরের জন্য সারাদিন টেনশনে থাকতাম। তার উপর আবার 1 বছর হয়ে যাওয়ার পরেও আমি মা হতে না পারায় আমার একটা অন্যরকম টেনশন ছিল। তাই আমি অবন্তিকাকে তাদের স্বামী স্ত্রীর ব্যাপারে কী নিয়ে ঝগড়া হতো সেটা কোনো দিনই জিজ্ঞেস করিনি। এদিকে আমার বর প্রত্যেকদিন রাতে ডিউটিতে যাওয়ার আগে আমাকে বলে দিয়ে যেত, দেখো মীনাক্ষী, যখন থেকে আমার মা মারা গেছে আমার বাবা কিন্তু একদম একা হয়ে গেছে। তাই তুমি এই বাড়ির বড় বউ, তাই তোমাকেই আমার বাবার খুব খেয়াল রাখতে হবে। আমার বাবার যাতে কোনো অসুবিধে না হয়, সেটার খেয়াল তোমাকেই রাখতে হবে। ওই জন্য বাবাকে গ্রাম থেকে এখানে নিয়ে চলে এসেছি আমাদের কাছে, যাতে তুমি ও অবন্তিকা ভালোভাবে আমার বাবার খেয়াল রাখতে পারো। বাবা প্রত্যেকদিন রাতে 1 গ্লাস করে এলাচ দেওয়া দুধ খায়। তাই মনে করে প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে বাবার ঘরে গিয়ে এলাচ দেওয়া 1 গ্লাস দুধ দিয়ে আসবে। এটা যাতে ভুল না হয়। বরের কথা মতো প্রত্যেকদিন রাতে আমি ঘুমানোর আগে আমার শ্বশুরের ঘরে গিয়ে 1 গ্লাস করে এলাচ দেওয়া দুধ দিয়ে আসতাম। সেদিন যখন রাতের বেলা আমি শ্বশুরের ঘরে যাই দুধ দিতে, তখন উনার ঘরের দরজা খুলতেই দেখি উনি তাড়াতাড়ি করে নিজের হাতের মধ্যে যে বইটা ছিল সেই বইটাকে বিছানার চাদরের নিচে ভরে দেন এবং তাড়াতাড়ি করে নিজের মুখের ঘাম মুছতে শুরু করেন। আমি তখন বলি, বাবা, আপনি হঠাৎ করে আমাকে দেখে এরকমভাবে ঘাবড়াচ্ছেন কেন? শ্বশুর তখন বলে, কই কই, না তো, কিছুই হয়নি, ওই একটুখানি শরীরটা খারাপ করছিল। তারপর শ্বশুর আমাকে বলে, তুমি এসব বাদ দাও, তুমি এসো আমার পাশে এসে বসো। তোমার শাশুড়ির চলে যাওয়ার পরে তো আমার সঙ্গে গল্প করার মতো কেউ নেই। তোমার শাশুড়ির চলে যাওয়ার পরে আমি একদম একা হয়ে গেছি। তোমার শাশুড়ি যখন বেঁচে ছিল তখন রাতের বেলা সব রকম গল্প করতাম, আর এখন আমার সাথে কথা বলার মতো কেউ নেই। আমি তখন শ্বশুরকে বলি, কিছু দরকার হলে আপনি আমাকেই বলবেন, কিছু বলার থাকলে আপনি আমাকে বলতে পারেন, আমি আপনার মেয়ের মতোই। ওটা বলে আমি শ্বশুরের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের মধ্যেই যাচ্ছিলাম। ঠিক তখনই মনে হলো অবন্তিকা যেন নিজের রুমের মধ্যে কারো সঙ্গে কথা বলছে, কিন্তু সেদিন তো দেওর ঘরের মধ্যে ছিল না। তাহলে সে রাতের বেলা কার সঙ্গে কথা বলছিল? তারপর ভাবলাম সে হয়তো ফোনে কারো সঙ্গে কথা বলছে। আমি অত বেশি গুরুত্ব না দিয়ে নিজের রুমে চলে যাই। তার পরের দিন সকালবেলা রান্নাবান্না সেরে আমি যখন নিজের ঘরে যাচ্ছিলাম স্নান করতে, তখন শ্বশুর আমাকে ডেকে বলে, মীনাক্ষী, আমার রুমে এসো, তোমার সঙ্গে কিছু কথা আছে।
আমি তখন শ্বশুরের ঘরে যাই। উনি আমাকে বলেন, "আমার আজ পায়ে খুবই ব্যথা করছে। তুমি একটু আমার পা টিপে দিবে?" সেদিন উনার মুখের ভঙ্গি দেখে আমার খুব একটা ভালো লাগেনি। তারপরে ভাবলাম আমি হয়তো উনাকে নিয়ে ভুল ভাবছি। তারপর আমি উনার খানিকক্ষণ পা টিপে দিই। আমি যখন পা টিপে দিচ্ছিলাম তখন উনি বলছিলেন, "বাহ! তোমার হাতে না একদম জাদু আছে। তুমি খুব ভালো মালিশ করতে পারো।" কিছুক্ষণ পরে আমি বলি, "বাবা, কাল যখন আমি বাজার যাব তখন আপনার জন্য একটা তেল এনে দেব। ওই তেল দিয়ে মালিশ করলে আপনার পায়ের ব্যথা কিছুটা কম হবে। আপনি আরাম পাবেন।" তার পরের দিন আমি বাজার থেকে শ্বশুরের জন্য একটা তেল কিনে নিয়ে আসি। সেদিন দুপুরবেলা খাওয়া-দাওয়া সেরে আমি উনার ঘরে যাই তেলটা দিতে। ঘরে গিয়ে শ্বশুরকে বলি, "বাবা, আপনার জন্য এই তেলটা নিয়ে এসেছি। এটা আপনি দিনে ২ বার করে লাগাবেন। তাহলে ব্যথাটা অনেকটা কমে যাবে।" তারপর শ্বশুর হঠাৎ করে আমার হাত ধরে নেয় আর বলে, "এই তেলটা তুমি মালিশ করে দাও না। আমার নিজের হাতে খুব একটা ভালো হবে না। তোমার হাতের মালিশ খুব ভালো। তুমি একটু মালিশ করে দাও না।" উনি আমার হাতটা চেপে ধরেছিলেন। আমি তখন বিরক্ত হয়ে আমার হাতটা কোনো রকমভাবে ছাড়িয়ে তাড়াতাড়ি শ্বশুরের ঘর থেকে বেরিয়ে যাই। আমি তাড়াতাড়ি দৌড়ে এসে নিজের ঘরে গিয়ে দরজাটাকে বন্ধ করে বিছানায় বসে হাঁপাতে থাকি এবং ভাবতে থাকি, আমার শ্বশুর কি সত্যিই তাহলে আমার উপর নোংরা নজর দিয়ে বসে আছেন? এদিকে আমার বর প্রত্যেক দিন রাতে আমাকে ছেড়ে ডিউটিতে চলে যেত। যখনই আমি তাকে কাছে থাকতে বলতাম তখনই সে একটাই কথা বলতো, "তোমার কাছে থেকে তো কিছুই হবে না। আজ পর্যন্ত তুমি একটা বাচ্চা দিতে পারোনি। তাহলে তোমার কাছে থাকার কোনো মানেই হয় না।" বরের মুখ থেকে এই ধরনের কথা শুনতে শুনতে আমি অনেকটা ভেঙে পড়েছিলাম। বুঝতে পারছিলাম না কিভাবে আমার ও আমার বরের মধ্যে সবকিছু ঠিকঠাক করব। ভগবানের কাছে একটাই প্রার্থনা করতাম, যাতে আমার ও বরের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। এদিকে দিন দিন আমার শ্বশুরের ব্যবহার দেখে খুব ভয় লাগতো, কিন্তু আমি বরকে এই ব্যাপারে কিছুই বলতে পারিনি। কারণ আমি জানতাম আমার বরকে এসব বললে সে কোনোদিনই বিশ্বাস করবে না। বর হয়তো আমাকেই খারাপ ভাববে। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না এই কথাগুলো কাকে বলবো। ভেবেছিলাম অবন্তিকাকে এই কথাগুলো বলবো, কিন্তু অবন্তিকা তো এই বাড়িতে নতুন ছিল। তাকে বলা হয়তো ঠিক হবে না, এই ভেবে আমি চুপচাপ ছিলাম। সেদিন রাতের বেলা যখন আমার বর ডিউটি যায়, তো ডিউটি যাওয়ার আগে বলে দিয়ে যায় যে আমার বাবাকে দুধ দিতে ভুলবে না, ঘুমোতে যাওয়ার আগে দুধ দিয়ে আসবে। আমি তখন সাহস করে বরকে বলেছিলাম, "তোমার বাবার কাছে আমি যেতে পারবো না। উনার কাছে যেতে আমার ভয় লাগে। তোমার বাবা আমাকে খারাপ নজরে দেখেন।" বরকে এই কথা বলতে সে রেগে আমাকে একটা থাপ্পড় মারে আর বলে, "তোমার সাহস তো কম না। আমার বাবার ব্যাপারে আমার কাছে এসে এইসব কথা বলছো? একটা বয়স্ক মানুষের ব্যাপারে তুমি এত বাজে কথা বলতে পারলে কি করে? আসলে আমার বাবা নয়, তুমিই খারাপ। তোমার মন খারাপ। ওই জন্যই তুমি এখন পর্যন্ত মা হতে পারোনি। আমার বাবার ব্যাপারে আর ভুল করেও এসব বাজে কথা বলবে না।" এই কথাগুলো বলে বর অফিসের ব্যাগ নিয়ে নাইট ডিউটিতে চলে যায়। আমি তখন কাঁদতে কাঁদতে ভাবি, ভগবান আমাকে কেন এত কষ্ট দিয়েছেন। সেদিন রাতে আমার বর নিতেশ, তার কথা শুনে আমি যখন শ্বশুরের ঘরে যাই দুধ দিতে, তখন আমি ওনাকে দুধ দিয়ে ঘর থেকে বেরিয়ে আসছিলাম। ঠিক তখনই উনি বিছানা থেকে তড়াম করে উঠে আমার সামনে এসে দাঁড়ান ও বলেন, "মীনাক্ষী, একটু আমার কাছে বসো না, তোমার সঙ্গে কিছু কথা ছিল।" আমি তখন বলি, "আমার কাছে এখন টাইম নেই।" এই বলে আমি যখন রুম থেকে বেরোচ্ছিলাম তখন উনি আমার হাত ধরেন। আমি তখন বলি, "আপনি এটা কি করছেন? আমার হাত ছাড়েন।" উনি যখন আমার হাত ছাড়েননি তখন আমি বাম হাত দিয়ে ওনাকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসি। এদিকে ঘর থেকে বেরিয়ে আসার সময় অবন্তিকা ও পুনিতের, মানে আমার দেওরের, আবার ঝগড়া ও চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনতে পায়। আমি যখন তাড়াতাড়ি করে তাদের রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন আমি অবন্তিকার একটা কথা শুনতে পাই। অবন্তিকা পুনিতকে বলে, "বিয়ে হতে ২ মাস তো হয়ে গেছে। তুমি এখনও আমার সঙ্গে কোনো রকম সম্পর্ক করনি। আমারও তো একটা চাহিদা আছে। আমিও তো তোমার কাছ থেকে অনেক ভালোবাসা পেতে চাই। কিন্তু তুমি কিসের জন্য বাহানা করছো আমি সেটা জানতে পেরেছি। কারণ তুমি একজন কাপুরুষ।" এই কথাগুলো আমার কানে আসে। আমি যেহেতু নিজেই অনেক টেনশনে ছিলাম, তাই আমার এইসব কথা নিয়ে কোনো রকম ইন্টারেস্ট ছিল না।
রুমে এসে আমার সারা রাত ঘুম হয়নি। কারণ আমি বুঝতে পেরেছিলাম এই বাড়িতে যে কোনো টাইম আমার সঙ্গে খারাপ কিছু হয়ে যেতে পারে। ওদিকে আমার বর আমার কোনো কথায় বিশ্বাস করতে রাজি হয়নি। আমার শ্বশুরের সঙ্গে আমাদের পাশের বাড়ির একটা দেওর মাঝে মধ্যেই দেখা করতে আসতো। সেই ছেলেটার নাম ছিল কাবির। কাবিরের মোবাইল ও ক্যামেরার দোকান ছিল। সেদিন কাবিরের সঙ্গে আমার শ্বশুর যা কথা বলেছিল সেটা শুনে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। উনি এই বয়সে কিভাবে এই ধরনের কথা বলতে পারেন? উনি কাবিরকে বলছিলেন উনার ঘরে যাতে কিছু নোংরা ডিভিডি রেখে দিয়ে আসে, যেগুলো উনি রাতের বেলা টিভিতে চালিয়ে দেখবেন। আমি তো ভাবছিলাম এই বুড়ো মানুষটার এই বয়সে এত রস কিভাবে হতে পারে। কাবির তো প্রায় দিনই আমাদের বাড়িতে আসতো এবং আমার শ্বশুরের সঙ্গে দেখা করে যেত। সেদিন যখন রাত্রিবেলা আমার শ্বশুরের ঘরে দুধ দিতে যাই, তখন দেখি উনি রুমের মধ্যে নেই। আমি তো ভয় পেয়ে তাড়াতাড়ি দুধের গ্লাসটা যেই রাখতে যাই, তখনই শ্বশুর হঠাৎ করে পিছন দিক থেকে এসে আমাকে জড়িয়ে ধরে আর বলে, তোমাকে যখন থেকে দেখেছি তোমার কথাই ভাবছি আর তোমাকে অনেক কাছে পেতে চাই। উনি আমাকে যেই জড়িয়ে ধরেন, ভয়ে দুধের গ্লাসটা আমার হাত থেকে ছুটে মেঝেতে পড়ে যায়। আমি ভয় পেয়ে কোনো রকমভাবে নিজেকে ছাড়িয়ে ঘর থেকে কাঁদতে কাঁদতে বেরোই। তখন অবন্তিকা আমার সামনে এসে দাঁড়ায়। ও জিজ্ঞেস করে, মীনাক্ষীদি তোমার কি হয়েছে? তুমি এই রকমভাবে কাঁদছো কেন? অবন্তিকা তখন আমার চোখ ও মুখ মুছে দেয় এবং একটা গ্লাসে জল এনে দেয়। আমি তখন জলটা খাই। তারপর সে আমার হাত ধরে নিজের ঘরে নিয়ে যায়। ও বলে, কি হয়েছে? আমাকে এবার সব কথা খুলে বলো। তখন আমি অবন্তিকাকে বলি, কি হবে তোমাকে বলে? আমার বর যেমন আমার কোনো কথায় বিশ্বাস করেনি, ঠিক ওই রকম তুমিও হয়তো আমার কোনো কথা বিশ্বাস করবে না। তাই তোমাকে বলে কি হবে? অবন্তিকা তখন বলে, তুমি একবার বলে তো দেখো, হয়তো তোমার মতো আমিও এই রকম সমস্যায় ভুগছি। অবন্তিকার কথা শুনে আমি আশ্চর্য হয়ে তার দিকে তাকাই ও বলি, তার মানে? অবন্তিকা তখন বলে, ওইসব কথা ছাড়ো, তুমি আগে বলো তোমার কি হয়েছে। আমি তখন অবন্তিকাকে শ্বশুরের ব্যাপারে সব সত্যি কথা বলে দিই। তারপর অবন্তিকা আমাকে যা বলে সেটা শুনে আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। অবন্তিকা বলে, শ্বশুর নাকি তার সঙ্গেও বেশ কয়েকবার এই রকম নোংরা ব্যবহার করেছে। তখন অবন্তিকা বলে, কিছুদিন আগেই আমি যখন ডাইনিং রুমের টেবিলটা পরিষ্কার করছিলাম, তখন শ্বশুর হঠাৎ করে আমার শাড়ির ভেতরে হাত ঢুকিয়ে কোমরে হাত দিয়ে সোফায় বসিয়ে দিয়ে বলে, অবন্তিকা, তুমি আমার কাছে বসো না, তোমার সঙ্গে কিছু কথা আছে। আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম শ্বশুর আমাকে নোংরা চোখে দেখছে, কিন্তু আমিও এই কথাগুলো কাউকে বলার সাহস পাইনি, কারণ প্রমাণ ছাড়া এই কথাগুলো যাকেই বলবো সেই হয়তো আমাকেই খারাপ ভেবে বসতো। তাই আমিও এতদিন চুপ ছিলাম। অবন্তিকা তখন আমার হাত ধরে বলে, এই রকমভাবে বেশি দিন চলবে না। উনি কখন যে কি করে বসবেন তার কোনো ঠিক নেই। এমনিতেও শ্বশুরের রুমে দেখেছি অনেকগুলো ম্যাগাজিন আছে, যে ম্যাগাজিনের মধ্যে অর্ধনগ্ন মেয়েদের ছবি রয়েছে। আমি তখন অবন্তিকাকে বলি, কিন্তু আমরা কি করব? আমাদের বরেরা তো আমাদের কথা বিশ্বাসই করবে না। অবন্তিকা তখন বলে, আমার কাছে একটা ভালো প্ল্যান আছে, এই প্ল্যানটা অবশ্যই কাজ করবে। আমি তখন অবন্তিকাকে জিজ্ঞেস করি, কি প্ল্যান আছে তোমার কাছে? অবন্তিকা তখন বলে, কাবির তো প্রত্যেক দিনই আমাদের বাড়িতে আসে, ওকে বলবো আমার শ্বশুরের ঘরে যাতে একটা সিসিটিভি ক্যামেরা সেট করে দেয়। আমিও তখন অবন্তিকার কথায় রাজি হয়ে যাই আর বলি, কাল রাতের আগেই কাবিরকে বলবো যাতে শ্বশুরের ঘরে সিসিটিভি ক্যামেরাটা সেট করে দেয়। ও আমাদের মোবাইলে যাতে ওই ক্যামেরাটা কানেক্ট করে দেয়। তার পরের দিন সকালবেলা যখন আমার শ্বশুর মর্নিং ওয়াকে চলে যায়, তখন কাবিরকে আমরা বাড়িতে ডেকে নিই এবং শ্বশুরের অনুপস্থিতিতে তার রুমের মধ্যে সিসিটিভি ক্যামেরা সেট করিয়ে দিই। তারপর সেদিন রাতের বেলা আমার তো ভয়ে সাহস হচ্ছিল না শ্বশুরের ঘরে যাওয়ার। আমি তখন অবন্তিকার কাছে গিয়ে রিকোয়েস্ট করেছিলাম যে আজকে তুমি শ্বশুরকে দুধ দিতে যাও, কারণ কাল রাতে উনি যা আমার সঙ্গে করেছেন তারপরে আমার খুব ভয় করছে। অবন্তিকা তখন আমার কথা শুনে রাজি হয়ে যায়। ও বলে, আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমিই যাব ওনাকে দুধ দিতে, আর আজকেই ওনার পর্দা ফাঁস করে দেব। এই বলে অবন্তিকা দুধের গ্লাসটা নিয়ে শ্বশুরের রুমের মধ্যে চলে যায়। অবন্তিকা যাওয়ার পরে সিসিটিভি ক্যামেরা আমার মোবাইলের সঙ্গে কানেক্ট করে দিই। তারপর আমি মোবাইলে সব কিছু দেখি। অবন্তিকা যখন রুমের মধ্যে ঢুকে, তখন শ্বশুর অবন্তিকাকে
পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে ও বলে, আচ্ছা, তো আজকে তুমি দুধ দিতে এসেছো, ভালোই হয়েছে, আজ অন্যরকম টেস্ট পাবো। এই বলে উনি অবন্তিকাকে নিজের কাছে ডাকেন। তারপর অবন্তিকার হাত থেকে দুধের গ্লাসটা নিয়ে টেবিলের মধ্যে রেখে দেন ও অবন্তিকার হাত ধরে টেনে নিজের কোলের মধ্যে বসিয়ে নেন এবং অবন্তিকার সঙ্গে যখন নোংরামি শুরু করেন, তখন অবন্তিকা কোনো রকমভাবে নিজেকে ছাড়িয়ে নেয় ও বলে, আপনার লজ্জা করে না? আপনি আমাদের শ্বশুর, মানে আমার বাবার সমতুল্য, আর আপনি আমাদের সঙ্গে এত নোংরা ব্যবহার করছেন? আপনি আমাদেরকে এত খারাপ চোখে দেখছেন? আপনার ছেলেরা যখন জানতে পারবে তখন আপনার কি অবস্থা হবে আপনি ভেবে দেখেছেন একবারও? এই বলে অবন্তিকা ঘর থেকে বেরিয়ে আসে। আমার শ্বশুরও তখন অবন্তিকার পেছন ছুটতে শুরু করে ও বলে, পালিয়ে যাবে কোথায়? এই ঘরেই তো থাকতে হবে। আমার হাত থেকে পালিয়ে বেশি দিন বাঁচতে পারবে না, আমিও দেখে নেব। অবন্তিকা ছুটে আমার ঘরে চলে আসে ও জিজ্ঞেস করে, আপনি ভিডিওটা মোবাইলে সেভ করেছেন? আমি তখন অবন্তিকাকে বলি, হ্যাঁ, ভিডিওটা মোবাইলে সেভ করে নিয়েছি। তোমার দাদা ও পুনিত যখন বাড়ি ফিরে আসবে তখন এই ভিডিওটা তাদের দেখাবো। পরদিন সকালবেলা পুনিত ও আমার বর যখন বাড়ি ফিরে আসে তখন তাদেরকে এই ভিডিওটা দেখায়। পুনিত তখন বলে, ছি, ভাবতেও পারি না আমার নিজের বাবা এরকম করতে পারে। ওই লোকটাকে বাবা বলতেও ঘেন্না লাগছে। আমার বর তখন বলে, আসলে আমি যা ভেবেছিলাম তার ঠিক উল্টোটাই হয়েছে। আমি ভাবতেও পারিনি এই লোকটা এত জঘন্য। আসলে এই লোকটার ব্যাপারে আমি যা সত্যি জানি তোমরা কেউ জানো না। তারপর আমার বর যা বলে তার কথা শুনে আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। বর তখন বলে, এই লোকটা আমাদের আসল বাবা না। আমিও পুনিত যখন ছোট ছিলাম তখনই আমার নিজের বাবা মারা গেছিল। তারপরে মা এই লোকটাকে বিয়ে করেছিল। আমার নিজের বাবা হলে কখনোই অবন্তিকা ও মীনাক্ষিকার উপরে এত খারাপ নজর দিত না। তারপর আমার বর ও পুনিত বলে, এই লোকটাকে এক্ষুনি ঘর থেকে বের করে দিব। তারপর আমার বর ও পুনিত শ্বশুরকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় ও বলে, আজ তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি আমাদের নিজের বাবা কোনো দিনই হতে পারবে না। ভালো হয়েছে আমার মা তোমার আগেই মারা গেছে, নইলে বেঁচে থাকতে তোমার যদি এইসব কাণ্ড কারখানা দেখতো তাহলে খুব আফসোস করতো যে তোমার মতো লোকের সঙ্গে দ্বিতীয় বিয়ে করে অনেক বড় ভুল করেছিল। তাই ভগবান যা করেছে ভালোই করেছে। তোমাকে আমি নিজের বাবার মতো ভালোবেসেছিলাম। আমার ছোট ভাই পুনিতকেও এতদিন ধরে সত্যি কথাটা বলিনি, কিন্তু আজ তোমার স্বভাব ও চরিত্রের জন্য সব সত্যি কথা বলতে হয়েছে। তুমি যদি আমাদের নিজেদের বাবা হতে তাহলে এত নোংরা কাজ কোনোদিন করতে না। এই বাড়ি থেকে বেরিয়ে যাও আর কোনোদিনও নিজের মুখ আমাদেরকে দেখাবে না। শ্বশুর তখন রাগে আমাদের দিকে তাকিয়ে বলে, তোমরা অনেক বড় ভুল করছো, এবং পুনিতকে বলে, তুমি অবন্তিকার কথা শুনে অনেক বড় ভুল করছো। পুনিত তখন রেগে বলে, তুমি এখান থেকে যাবে না তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে গেটের বাইরে ফেলে দিয়ে আসবো। তখন শ্বশুর রাগে বাড়ি থেকে চলে যায়। শ্বশুরের যাওয়ার পরে আমি ভেবেছিলাম এবার হয়তো সব কিছু ঠিক হয়ে গেছে, আমরা আগের মতোই সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে পারবো। কিন্তু ওই ঘটনাটা হওয়ার 4-5 দিন পরে হঠাৎ আমার শ্বশুর একদিন আমাদের বাড়িতে এসে হাজির হয়। ওনাকে দেখে আমরা চারজন তো চমকে যাই। পুনিত তখন বলে, তুমি এখানে কি করছো? তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করেছিলাম, তারপরেও তুমি আমাদের সামনে এসে দাঁড়িয়েছো? বেরিয়ে যাও এখান থেকে, নইলে পুলিশ ডাকতে বাধ্য হব। আমার শ্বশুর তখন বলে, তোমরা যা ভুল করেছো ওই ভুলটাই আমি সংশোধন করতে এসেছি। তারপর উনি বলেন, তোমাদের মোবাইলে একটা ভিডিও পাঠিয়েছি, ওই ভিডিওটা দেখলেই তোমাদের মনের ভুল ধারণা তোমাদের মন থেকে মুছে যাবে। এরপরে আমাদের মোবাইলে একটা ভিডিও আসে। ওই ভিডিওটা দেখতেই আমি ও আমার বর মাথায় হাত দিয়ে বসে পড়ি। ওদিকে পুনিত ভিডিও দেখার পরে তার বউ অবন্তিকার দিকে এগিয়ে যায় এবং অনেক রাগে অবন্তিকার গলা 2 হাত দিয়ে চেপে ধরে এবং দেওয়ালে ঠেলে ধরে ও বলে, আজ তোকে মেরেই ফেলবো, আমার পিঠ পিছনে এইসব নোংরা কাজ করেছিস। আমি তখন পুনিতকে বলি, ছেড়ে দাও অবন্তিকাকে, তুমি যা করতে চলেছো ওটা অন্যায়, যা হওয়ার তা হয়ে গেছে, এখন বসে কথা বলতে হবে। পুনিত তখন বলে, এই চরিত্রহীন মেয়ের সঙ্গে আমি এক মুহূর্ত থাকতে পারবো না, একে আমি এক্ষুনি ঘর থেকে বের করে দিব। অবন্তিকা তখন কাঁদতে কাঁদতে সব সত্যি কথা বলে দেয়। আসলে ওই ভিডিওর মধ্যে অবন্তিকা ও কাবিরের শারীরিক সম্পর্কের দৃশ্য ছিল। ঠিক ওই সময় শ্বশুর অবন্তিকার দিকে আঙুল দেখিয়ে বলে, আমি জানতাম এই মেয়ে চরিত্রহীন, তোমরা এই মেয়ের কথা বিশ্বাস করে আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে। আমার তো কোনো দোষ ছিল না। আমি যখন এই মেয়েকে বলেছিলাম তোর আর কাবিরের মধ্যে যা সম্পর্ক আছে আমি আমার ছেলে পুনিতকে বলে দিব, তখন অবন্তিকা নিজে আমার ঘরে এসে
আমাকে এই সব করতে বলেছিল। আর ঠিক ওই সময় চালাকি করে আমাকে ফাঁসিয়ে এই ভিডিওটা বানিয়েছে। শ্বশুরের কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম উনি এটা মিথ্যা কথা বলছেন। কারণ আমি জানতাম অবন্তিকা শ্বশুরের চরিত্র নিয়ে যা কথা বলেছে সেটা মিথ্যা বলেনি। কিন্তু অবন্তিকার কাবিরের সঙ্গে যে সম্পর্ক ছিল এটা আমি স্বপ্নেও ভাবিনি। অবন্তিকা তখন নিজের মুখে সব সত্যি কথা বলে দেয়। আর পুনিতকে বলে বিয়ের পরে একটা মেয়ে সবসময় তার বরের কাছে ভালোবাসার আশা করে। কিন্তু তুমি তো প্রত্যেক দিনই অফিস থেকে এসে কোনো না কোনো বাহানা বানিয়ে আমার থেকে দূরে থাকতে। আমারও তো ভালোবাসার দরকার। তাই কাবির যখন নিজে থেকে আমাকে তার সঙ্গে সম্পর্ক তৈরি করার অফার করেছিল, প্রথমে আমি রাজি হয়নি। প্রথমে তার কথা শুনে আমি অনেক রাগ করেছিলাম। কিন্তু ও যখন পুনিত ও আমার সত্যি কথা জেনে গেছিল যে আমাদের দুইজনের মধ্যে কোনো রকম সম্পর্ক তৈরি হয়নি, তখন ও আমাকে বলেছিল অনেক ভালোবাসা দেবে। তখন আমি কাবিরের কথা শুনে সম্পর্ক করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু তোমার বাবা যেটা বলেছে সেটা একদমই মিথ্যে কথা বলেছে। আমি মানছি কাবিরের সঙ্গে সম্পর্ক রেখে আমি ওটা অনেক বড় ভুল করেছি। কিন্তু তোমার বাবা যে আমার উপর ও মীনাক্ষীদের উপরে নোংরা নজর দিয়ে বসে আছেন, এটা একেবারেই সত্যি কথা। পুনিত তখন সবকিছু শুনে অবন্তিকাকে বলে, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি আমার চোখের সামনে থেকে এখনই দূর হয়ে যাও। পুনিত তখন অবন্তিকার হাত ধরে বাড়ি থেকে বের করে দেয়। আমার চোখের সামনে এসব হয়েছিল, কিন্তু আমি কিছুই করতে পারিনি। ওদিকে আমার শ্বশুর এসব দেখে মুচকি মুচকি হাসছিল এবং আমার দিকে তাকিয়ে অন্যরকম ইশারা করছিল। তখন আমি বুঝে গেছিলাম এইগুলো আমার শ্বশুরের সব প্ল্যান ছিল অবন্তিকাকে বাড়ি থেকে বের করার। অবন্তিকা যা করেছিল সেটা ভুল করেছিল, কিন্তু আমার শ্বশুরের উপর দ্বিতীয়বার বিশ্বাস করে আমার বর ও পুনিত এই বাড়িতে আবার থাকতে দিয়েছিল। পুনিত ও আমার বর মিলে যখন অবন্তিকাকে বাড়ি থেকে বের করেছিল, তখন আমার শ্বশুর আমার কানের কাছে এসে বলছিল, দেখতে পাচ্ছ তো অবন্তিকার কি অবস্থা করলাম। তুমি যদি আজ রাতে আমার রুমে না আসো তাহলে তোমারও এই রকম অবস্থা করব। তোমাকেও বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে ফেলে দিব। তাই আমি যা বলছি সেটাই করো। আমার বড় পুনিত যখন অবন্তিকাকে বাড়ি থেকে বের করছিল, তখন আমি তাদের অনেক বাধা দিয়েছিলাম যাতে অবন্তিকাকে বাড়ি থেকে বের না করে, কিন্তু তারা একটাও কথা শোনেনি। দ্বিতীয়বার তার বাবার উপর বিশ্বাস করে অনেক বড় ভুল করেছিল। ওই জিনিসটা শুধু আমিই বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার বর ও পুনিত একবারও বোঝার চেষ্টা করেনি। সেদিন রাতে যখন পুনিত মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে যায় এবং আমার বর যখন নাইট ডিউটি করার জন্য অফিস চলে যায়, তখন আমি বাড়িতে একাই ছিলাম। তখন রাত্রি 11টা বাজে। আমি বাধ্য হয়ে শ্বশুরের ঘরের দিকে যাই। শ্বশুরের ঘরের দরজা খুলতেই দেখি ঘরটাকে সুন্দর করে গোলাপ ফুল দিয়ে সাজিয়েছেন। ওনার ঘরে ঢুকতে আমার হাত পা কাঁপতে শুরু হয়ে যায়। ঘরে ঢুকতেই দেখি উনি একটা গোলাপ ফুল নিয়ে বসে আছেন। আমি যেই ঘরের মধ্যে ঢুকি তখন উনি গোলাপ ফুল নিয়ে আমার কাছে আসেন এবং আমার মুখে ও হাতে গোলাপ ফুলের ছোঁয়া দেন। আমি ভয়ে থরথর করে কাঁপতে শুরু করি। উনি তখন বলেন, আজ আমার মনোকামনা পূরণ হবে। আমি তোমার থেকে যা চাইছিলাম আজ সেটা পূরণ করব। আর তুমি কিছুই করতে পারবে না। তোমার বর ও তোমার দেওর ওই দুজন তো একদম গরু। আমি যা বলবো তারা সেটাই বিশ্বাস করবে। আজ তোমাকে আমার থেকে কে বাঁচাবে? অবন্তিকাকে তো এই ঘর থেকে বের করিয়ে দিয়েছি। তুমি যদি আমার কথা মতো কাজ না করো তাহলে তোমাকেও এই বাড়ি থেকে বের করিয়ে দিব। এই বলে উনি আমার শাড়ির আঁচলে যেই হাত দেন, ঠিক তখনই আমার বর ঘরের দরজা খুলে নিজের বাবাকে মারতে শুরু করে আর বলে, দ্বিতীয়বার তোমাকে বিশ্বাস করে মহা পাপ করেছি। ছি! মীনাক্ষী আমাকে আজ সন্ধ্যাবেলাতেই বলেছিল যে তুমি মীনাক্ষীর সঙ্গে এরকম কিছু একটা খারাপ কাজ করবে। আমি যদি আজ তার উপর বিশ্বাস না করতাম তাহলে তুমি আমার স্ত্রীর সঙ্গে জোর জবরদস্তি নোংরা কাজ করতে। এই বলে আমার বর তার বাবার উপরে মারধর শুরু করে। আমি তখন বরকে বলি, এরকমভাবে মারধর না করে উনাকে পুলিশের হাতে দিয়ে দাও। তারপর আমার বর পুলিশকে ফোন করে। পুলিশ তখন আমার শ্বশুরকে ধরে নিয়ে যায়। আসলে আজ বর যখন নাইট ডিউটি করতে যাচ্ছিল তখন আমি তার হাতে পায়ে ধরে বলেছিলাম আজ যাতে সে আমাকে একা ছেড়ে না যায়। আমি তাকে বলেছিলাম আজ তার বাবা আমার সঙ্গে সব কিছু করবে। বর যখন আমার কথা বিশ্বাস করেনি তখন আমি বলেছিলাম, যদি আমি মিথ্যা কথা বলি তাহলে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আর আমার কথা যদি সত্যি হয়ে যায় তাহলে তোমার বাবাকে পুলিশের হাতে দেবে। আর এটার জন্য আজ তোমার বাড়িতে থাকা খুবই জরুরি। তাহলেই তুমি বুঝতে পারবে কে মিথ্যা কথা বলছে আর প্রমাণ হয়ে যাবে তোমার বাবা মিথ্যা কথা বলছে না আমি বলছি। বর আমার কথা মানতে রাজি হয়েছিল। তারপর সে তার বাবাকে দেখিয়ে অফিসের জন্য বেরিয়েছিল।
কিন্তু বাড়ির পেছন দিক দিয়ে আমার বর ঘরে চলে এসেছিল, যেটা আমার শ্বশুর জানতো না। তারপর আমার বর আমার কাছে ক্ষমা চায় আর বলে, তুমি আমাকে এতবার বলার চেষ্টা করেছো, কিন্তু আমি তোমার কোনো কথা বিশ্বাস করিনি। মীনাক্ষী, আমাকে ক্ষমা করে দাও। এই বলে আমার বর আমাকে জড়িয়ে ধরে। এই ভালোবাসাই তো আমি বরের কাছে আশা করছিলাম। আজ আমাদের দুইজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে। আমি ও আমার বর পুনিতকে বুঝিয়েছিলাম যাতে অবন্তিকাকে এই বাড়িতে নিয়ে চলে আসে। তারপর একদিন আমরা তিনজন মিলে অবন্তিকার বাবার বাড়ি অবন্তিকাকে নিয়ে আসতে গেছিলাম। অবন্তিকাও পুনিতের কাছে হাত জোড় করে ক্ষমা চেয়েছিল আর বলেছিল ও যেটা করেছে সেটা অনেক বড় ভুল করেছে। আজ এই ঘটনাটা হতে 2 বছর হয়ে গেছে। এখন আমরা সবাই খুব ভালো আছি। আমি এতদিন পরে প্রেগনেন্ট হয়েছি। আমার বর খুব খুশি আছে। আমি ও অবন্তিকা আমরা দুই যা, কিন্তু আমরা দুই বোনের মতোই এই বাড়িতে থাকি। কোনো মানুষকে বিশ্বাস করা ভালো, কিন্তু তাকে অন্ধবিশ্বাস করা ঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে অনেক মানুষ এই বিশ্বাসের সদ্ব্যবহার করে। বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ।